ইধা পারছে না নিজেকে সামাল দিতে, ও পারছে না। মুহূর্তটাকে ভীষণ উপভোগ করছে ও। ইধার নিঃশ্বাসও ভারী হয়ে আসে। ও শক্ত করে আঁকড়ে ধরে রুজাইনের চুল। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ ওরা শুনতে পায়। তৎক্ষণাৎ দুজন দুজনকে ছেড়ে দেয়। ইধা ওর কাপড় ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। রুজাই নিজের চুল ঠিক করে দরজা খোলে। বুয়াকে দেখতে পায় ও। বুয়া সালাম জানিয়ে ভেতরে এসে রান্নাঘরে চলে যায়। রুজাইনের দিকে তাকানোর সাহস ইধা পায় না। ও বুয়ার পিছু নেয়। গেস্ট রুম কোনটা জেনে সেখানে যায়। ওয়াশরুমে এসে বেসিনের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেও। না চাইতে ওর মুখে হাসি ফুটেছে, কিন্তু এই কাজটা করা ওর মোটেও উচিত হয়নি। ভাগ্যিস বুয়া এসেছিল, নতুবা এমন চলতে থাকলে গভীরতা আরও বেড়ে যেত। যা হচ্ছে তা কি ঠিক হচ্ছে, এটা ভাবতে যেন মনটা খারাপ হলো ইধার। আবেগের বশে কি করে ফেললো। সাদ্দামের বাড়ি থেকে আসার পর থেকে রুজানের সঙ্গে কথাবার্তা কম বলছে ইধা। এমনকি কলেজে গিয়েও ওর সঙ্গে দেখা ইধা করেনি। মায়েশার সঙ্গে বাড়ি ফিরে এসেছে। রুজাইন দেখা করার কথা বললেও ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে গেছে। আতিয়াতকে পড়াতে এসেও কথা বলার সুযোগ পায়নি। ইধার এইরূপ আচরণে চিন্তিত রুজাইন। আজ ইধার ক্লাস নেই, আর এই সময়ে ওর বাসায় মায়েশা ছাড়া কেউ নেই। রুজাইন ঠিক করে ও দেখা করবে ইধার সঙ্গে, তাই ও মায়েশাকে ফোন কল দিয়ে এখানে আসবে জানায়। মায়েশা না করতে পারে না, আসার অনুমতি দেয়ও। রুজাইন আসে, সোজা এসে পড়ে ইধার রুমে। ইধা ইউটিউবে নাটক দেখছিল। হঠাৎ রুজাইনকে দেখে চমকায়ও। পাশে রাখা ওড়নাটা শরীরে পেঁচিয়ে বলল, তুমি এখানে? আমাকে ইগনোর করে তুমি এখানে আরামসে বসে নাটক দেখছো? ইগনোর কখন করলাম? করনি? আমতা আমতা করে ইধা বলল, যখন তখন এভাবে এসো না এখানে। মাইশা কি ভাববে বলো তো? কিছুই ভাববে না, তুমি একটু বেশি ভাবো। কারণ এইটা আমার বাসা না। ভাড়া যেহেতু দাও, বাসা তোমারও। কি বলতে এসেছো বলো? আমাকে কষ্টে রেখে নিজে কি করতে এসেছো দেখতে এসেছি। কি কষ্টে রাখলাম? ফোনে কথা বলো না, দেখা দাও না, হয়েছে কি তোমার? জানতে চাও কি হয়েছে? জানতেই এলাম। ইধা একটু থেমে বলল, সেদিনের ঘটনার জন্য আমি অনেক লজ্জিত। অতটা ঘনিষ্ঠ হওয়া মোটেও উচিত হয়নি। রুজাইন এইবার যেন ব্যাপারটা বুঝতে পারল। ও ইধার পাশে এসে বলল, ওই ঘটনার জন্য আমাকে দোষী মনে করে দূরে সরে থাকছো? তোমাকে নয়, নিজেকে। বিয়ের আগে ওসব করা ঠিক হয়নি। ওকে ফাইন, তুমি যদি বলো ঠিক হয়নি তবে হয়নি, আর এমনটা হবে না, আমি দুঃখিত। দেখো, বিষয়টা অন্যভাবে নিও না। আমাদের ফিউচারে কি হবে আমরা জানি না। আমি জানি ফিউচারে আমরা হাজব্যান্ড ওয়াইফ হবই। এখনো হইনি, তাই আমাদের থেমে যেতে হয়েছে। মাইশা আর সাদ্দাম ভাইকে কিন্তু থামতে হয়নি। বুয়া আসার পরে ওরা ঘন্টাখানেক ওই রুমেই ছিল। কেন জানো? ওদের সম্পর্ক পবিত্র। তবে আমরাও বিয়ে করে নিই। কিছুই করতে চাই না। দুই পরিবারকে না জানিয়ে কিছুই না। ভুল আমাদের দুজনেরই, যা এখন থেকেই সংশোধন করতে হবে। তুমি কি চাও বলো? মিষ্টি একটা প্রেমের সম্পর্ক আমাদের আছে, ওটাই থাক। যে ভুলটা করেছি আমরা, সেটা যেন আর না করি। আবেগকে সব অবস্থায় যেন নিয়ন্ত্রণ করতে পারি। তাই হবে। এই বিষয়টা আমাকে খুলে বললেই বুঝতাম। কিভাবে বলবো বুঝছিলাম না। যদি ভুল বুঝতে। তোমার অনুভূতিকে যদি বুঝতেই না পারি, তবে ভালোবাসার দাবি কিভাবে করি বলো? ইধা মৃদু হাসে। রুজাইন বিদায় জানিয়ে বাসায় চলে আসে। এখন মনের মাঝে শান্তি অনুভব করছে ও। সন্ধে 7টা, সামনে পরীক্ষা, তাই মন দিয়ে পড়াশোনা করছে ও। মায়েশাও ওর পাশে রয়েছে, সেও পড়তেই ব্যস্ত। কলিং বেলের শব্দ শুনতে পান মরিয়ম জান্নাত। তিনি দরজা খুলে দেখা পান শারমিন আক্তারের। সালাম জানিয়ে ভেতরে আসতে বলেন তাকে। তিনি ভেতরে এসে বললেন, ইধা কোথায়? রুমে আছে, পড়ছে। আপনি বসুন না। বসতে আসেনি, ওর সঙ্গে আমার দরকার আছে। গম্ভীর মুখেই কথাটি বললেন তিনি। মরিয়ম জান্নাতের কপালে পড়ে চিন্তার ভাঁজ। তিনি বললেন, কিছু হয়েছে কি? ওকেই বলবো। আচ্ছা, আমি ডেকে দিচ্ছি। আমি যাই। নিশ্চয়ই। তিনি ইথার রুমে আসেন। মায়েশাকে বাইরে যেতে বললেন। কোনো কথাবার্তা ছাড়া শুধু যাওয়ার কথা শুনে ঘাবড়ে যায় মায়েশা। না চাইতেও ইথাকে একা রেখে বেরোতে হয় ওকে, কারণ শারমিন আক্তার সম্পর্কে তার খালা শাশুড়ি হন, আর এই বাড়ির মালকিন তিনি। মায়েশার রুমে বাইরে আসতেই মারিয়াম জান্নাত বললেন, কি হলো হঠাৎ? বুঝতে পারছি না। মাকে কথাটি বলেও মায়েশা ঘাবড়ে আছে। ওদের সম্পর্কের বিষয়ে জানলেন না তো তিনি। ইধা শক্ত হয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে রয়েছে। শারমিন আক্তার বললেন, যা ভাবছো তাই। তোমার আর রুজাইনের বিষয় আমি জেনে গেছি। ইধা চারপাশে ঝাপসা হয়ে আসছে। ভয়ে মুহূর্তের মধ্যে গলা শুকিয়ে যায় ওর। ও মাথা নিচু করে ফেলল। শারমিন আক্তার বললেন, অনেকদিন ধরে সন্দেহ করছিলাম তোমাদের, তাই নজর রেখেছিলাম। প্রমাণস্বরূপ এলাম আজ। প্রতিটি ফ্লোরে এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, চেক করেছি আমি।
তোমাদের অনেক দিনের কর্মকাণ্ড দেখলাম, হাত ধরে সিঁড়ি বেয়ে ওঠা, একই সময় ছাদে উঠে সময় কাটানো, আবার কখনো রুজাইন এটা ওটা এনে দরজায় তোমাকে দিয়ে যাওয়া, সবই দেখেছি আমি। এসব তো কেবল বন্ধুত্ব নয়, তাই না? ইথা কিছু বলতে পারে না। তিনি বললেন, নীরবতার সম্মতিকে বোঝায়, অবশ্য তুমি মিথ্যে বলেও পার পাবে না। এইবারও কিছু বলতে পারে না ইথা। তিনি ইথার কাছে এসে গম্ভীর কণ্ঠে বললেন, আমি চাই এতটুকুতেই থেমে যাও তুমি। 1 মাসের মধ্যে এই বাসা ছেড়েও চলে যাবে। আমার ছেলের জীবনে তোমার ছায়াও দেখতে চাই না। এইবারও ইথা কিছু না বলে তিনি বললেন, দেখো, আমি চাই না এসব জানাজানি হোক। বাসায় তুমি যা খুশি বলে দাও, বাট আমার ছেলেকে নিয়ে কোনো তামাশা আমি চাই না। আতিয়াতকেও পড়াতে তোমার যেতে হবে না, এবং সেটা এই মুহূর্ত থেকে। আমার একমাত্র ছেলে রুজাইন, ওকে নিয়ে অনেক আশা আমার। তুমি সেটা ভঙ্গ করো, আমি মানতে পারবো না। আর সেটা যদি করো, আমার চেয়ে খারাপ কেউ হবে না। এই বলে তিনি হনহনিয়ে বেরিয়ে গেলেন। মরিয়ম জান্নাতের সঙ্গেও দেখা তিনি করলেন না। তাই মরিয়ম জান্নাত ইথার কাছে এসে বললেন, কি হয়েছে ইধা, বলো তো? ইথা সত্যিটা লুকিয়ে বলল, আতিয়াতের মায়ের কোনো আত্মীয় ওকে পড়াবে, তাই আমাকে না যেতে বলেছেন। এই ব্যাপারে আমাকে কিছু মনে না করতে বললেন। তিনি বললেন, এই ব্যাপার আমি ভাবলাম অন্য কিছু। তিনি চলে গেলে মায়েশা ইথার পাশে এসে বলল, জেনে গেছে উনি সব? ইথা হ্যাঁ সূচকভাবে মাথা নাড়ে। মায়েশা অবাক হয়ে বলল, কিভাবে? সিসিটিভি ফুটেজ। আর কি বললেন? 1 মাসের মধ্যে বাসা ছেড়ে দিতে। মায়েশা একটু থেমে বলল, বাসা ছাড়তে হলে আমরাও ছাড়বো, তুই চিন্তা করিস না। এবার কান্না করে ফেলল ইথা। ও বলল, কিন্তু রুজাইনকে ছাড়বো কিভাবে? ভালোবেসে ফেলেছি ওকে। ওর অবস্থা বুঝতে পেরে মায়েশা বলল, সময় এসে গেছে ফাইট করার। দেখার পালা রুজাইন কি করে। শারমিন আক্তার সবেমাত্র এশারের নামাজ আদায় করে উঠলেন। পেছনে ফিরেই রুজাইনকে দেখতে পান তিনি। হিজাবটা খুলতে খুলতে শান্তভাবে বললেন, কিছু বলবে? রুজাইনকে সবকিছু জানিয়েছে ইথা। মেয়েটা ভেঙে পড়েছে অনেক। ওর হাতে মাত্র 1 মাস সময় রয়েছে, তারপর এই বাড়ি ছাড়তে হবে। এটা বলতেই কেঁদে ফেলেছে। রুজাইন ওর কান্না সহ্য করতে পারল না। চুপ করে বসেও থাকতে পারেনি, তাই এসেছে মায়ের কাছে। রুজাইন বলল, তুমি সবটা জেনেছো আম্মু। ইধাকে তুমি কি বলেছো? ও আমায় বলেছে। প্লিজ এতটা কঠোর না হও। তিনি বিছানার উপরে বসে বললেন, কঠোর হয়েছি। তোমার কি মনে হয় রুজাইন, আমার কি করা উচিত? তালি বাজিয়ে তোমাদের সমাধানা প্রদান করা উচিত? এমনটা আমি বলছি না। তবে তুমি কেমনটা আশা করছো? মাইশার ভরসায় ইধা এখানে আছে। ওর জন্য একা অন্য কোথাও থাকাটা কষ্টকর হয়ে যাবে। দুদিনের মেয়ের জন্য এতটা ভাবো তুমি? আর যে মা তোমাকে এত কষ্ট করে বড় করেছে তার কথা ভাবো না? কাউকে ভালো লাগাটা মনের উপরে, তাই না বলো? পারিনি নিজেকে আটকাতে। আমার পক্ষে এসব মেনে নেওয়া পসিবল না। বয়সী বা কত তোমার? ক্যারিয়ার পড়ে আছে সামনে, আর ওর সঙ্গে তোমার যায় কোনোভাবে? সবার উপরে মানুষ সত্য। ওসব নীতিবাক্য ঠিকই সবাই জাত বিচার করে। আমরা একটা উন্নত সমাজের মানুষ, আর ওর পরিচয় দিতে হয় নানা বাড়ির নাম দিয়ে। এইটা তোমার বাবা শুনলেও মানবে না। তুমি রাজি করাবে? তোমার লজ্জা করছে না এই বয়সে এসব বলতে? কোনো অভাব তোমার আমরা হতে দিইনি, তাই বলে কি এত তাড়াতাড়ি বউ প্রয়োজন হয়ে গেল তোমার? কি সব বলছো? তুমি বেহায়া হতে পারো, আর আমি উচিত কথা বললেই দোষ? রুজাইন নিশ্চুপ হয়ে যায়। তিনি কড়াভাবে বললেন, তোমার বাবার কানে এক্ষুনি কিছু আমি দিচ্ছি না, কিন্তু তুমি না থামলে দিতে দেরি করব না। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে খুব তাড়াতাড়ি বাইরের দেশে পাঠিয়ে দেব। পড়াশোনার প্রস্তুতি এখন থেকেই ওভাবেই নাও। ইধাফিদার কথা ফেলো মাথা থেকে। লাইফে উন্নতি করলে অমন হাজারটা ইধা ঘুরবে পেছনে। মায়ের কথা শুনে চিন্তিত হয়ে পড়ল রুজাইন। তিনি এক্ষুনি ওদের সম্পর্ক মেনে নিতে রাজি নয়। ইধা হিন্দু ধর্মের মেয়ে, জানলে কি করবেন তিনি? কটা দিন কেটে যায়। শারমিন আক্তার তার সিদ্ধান্তে রয়েছেন অচল। তাই ইধারও বাধ্য হয়ে এই বাসা ছাড়ার কথা ভাবতে হয়। ওকে সমর্থন করে রুজাইন। ওর জন্য নিজে বাসা দেখতে শুরু করে। যদিও মায়েশা এই বাসা ছাড়তে রাজি ছিল ইধার জন্য, কিন্তু এরূপ আচরণ ওকে করতে না করে ইধা। ও জানায় মাকে এখানে নিয়ে আসবে। মা মেয়ে ছোট্ট একটা বাসা ভাড়া নিয়ে থাকবে। মা আসবে শুনে মায়েশাও আর কিছু বলল না। তবে ইধার জন্য এখন থেকেই হৃদয়টা কাঁদছে ওর। রুজাইন ইধার জীবনে না এলে হয়তো এসব ঘটতই না। এসবের জন্য রুজাইনকেই দায়ী করে মায়েশা।
অনিশ্চিত একটা জীবনে জড়িয়ে গেল ইধা। জানি না সামনে কি হতে চলেছে। সন্ধ্যায় রোজাইন বাসায় আসতে শারমিন আক্তার বললেন, বাড়িতে কম বাইরে বেশি থাকো, আবার যখন তুমি বাসায় থাকো না ওই মেয়েও থাকে না, কি ব্যাপার? রোজাইন শার্টের বোতাম খুলতে খুলতে বলল, ওর জন্য বাসা খুঁজছি, সময়ের আগে এই বাসা ওর ছাড়তে হবে। তিনি অবাক হয়ে বললেন, তুমি কেন খুঁজছো? একা কিভাবে ছেড়ে দিই, আমার জন্যই ওর এই অবস্থা। তোমার ওসব করতে হবে না, প্রয়োজনে আমি ব্যবস্থা করে দিব। আমি সহানুভূতি দেখাচ্ছি না ইধাকে, আমার কাছ থেকে এটা ওর প্রাপ্য। কি বোঝাতে চাচ্ছ? এটাই বোঝাতে চাই, বাসা থেকে দূরে গেলেও মন থেকে যাবে না, কখনোই না। তার মানে ওর সঙ্গে সম্পর্ক তুমি রাখবে? রোজাইন মৃদু হেসে নিজের রুমের দিকে পা বাড়ায়। ওর হাসির রহস্য যেন বুঝতে কষ্ট হচ্ছে শারমিন আক্তারের। তখনই আশামণি এসে বললেন, হলো তো, সর্বনাশ ঘটিয়ে দিল তো ওই মেয়ে। শারমিন আক্তার আমতামতা করে বললেন, কিসের কথা বলছো তুমি? সব শুনেছি আমি ভাবি, তাছাড়া আগে থেকে সন্দেহ আমি করেছিলাম, তুমি আমাকে বিশ্বাস করনি। আর লুকিয়ে লাভ নেই বুঝতে পেরে তিনি বললেন, তোমার ভাইকে এক্ষুনি কিছু বলো না। সে আমি বলবো না, কিন্তু শান্তও থাকবো না। কত বড় সাহস ওই মেয়ের, আমাদের ছেলেকে ফাঁসিয়েছে। সেটাই ভাবছি। আঙুল বাঁকা করার সময় চলে এসেছে। কি করতে পারি? ইধার পরিবারে ফোন করে এসব জানাও। কিন্তু নাম্বার? মরিয়ম জান্নাত যখন থাকবে না, যেও ওর বাসায়, ফোন নিয়ে সরাসরি ফোন কল দিয়ে দেবে। ওই মেয়েকে থামানোর একটা রাস্তা আছে এখন। আশামণির পরামর্শে পরের দিনে ইধার কাছে এসে উপস্থিত হলেন শারমিন আক্তার। মরিয়ম জান্নাত বাসায় নেই, মাইশা রয়েছে। ওরা সবে ক্লাস থেকে এসেছে। শারমিন আক্তারকে দেখে মাইশা তাকে বসতে বললেন। তিনি বললেন, মাইশা, অন্তত তোমার থেকে এটা আশা আমি করিনি। রোজাইন তোমাকে বোন বলে, ভাইকে সঠিক পরামর্শ প্রদান করা তোমার দায়িত্ব ছিল। মাইশা নরম স্বরে বলল, রুজাইন ভাইকে অনেকবার বলেছিলাম আমি, তিনি ইধাকে রাজি করিয়েছে। আমি মোটেও এসবের পক্ষে ছিলাম না, কিন্তু রুজাইন ভাইয়ের কান্না দেখে ভেবেছি সত্যি হয়তো ভালোবাসি ইধাকে। ব্যঙ্গস্বরে তিনি বললেন, ভালোবাসা? সেই বয়স ওর হয়েছে নাকি? ইধার দিকে তাকিয়ে বললেন, এই মেয়ে, তোমার মাকে ফোন কল দাও দেখি। ইধা ভাঙা গলায় বলল, কেন? দিতে বলছি, দাও। মাইশা বলল, প্লিজ, রাগের মাথায় কিছু করবেন না। মাইশা, সম্পর্কে আমার বৌমা হও তুমি। সম্পর্কের খাতরে হলেও চুপ থাকো, নাইলে সাদ্দামের সঙ্গে কথা বলতে হবে আমার। মাইশা নিশ্চুপ হয়ে যায়। ইধার মাকে ওর ছোট মামা নতুন ফোন পাঠিয়েছে। সেই ফোনে ফোন কল দেয় ইধা। শারমিন আক্তার ওকে যেভাবে চেপে ধরেছেন, না করেও উপায় ছিল না। ইধা ফোন দিতেই তিনি রিসিভ করে বললেন, কেমন আছিস মা? শারমিন আক্তারের ইশারা পেয়ে ইধা বলল, মা, আমার বাড়ির মালকিন তোমার সঙ্গে কথা বলতে চায়। কেন? ইধা কিছু বলার আগে শারমিন আক্তার ফোন কেড়ে নেন। তিনি বললেন, আসসালামু আলাইকুম, আমি ইধার বাড়ির মালকিন। ওপাশ থেকে ইধার মা বললেন, নমস্কার, কেমন আছেন? এটা শুনে বিস্ময়ের শেষ পর্যায়ে চলে গেলেন শারমিন আক্তার। তিনি বললেন, নমস্কার মানে? এটা কেন বলছেন আপনি? এটা তো হিন্দুরা বলেন। ইধা ও মাইশা একে অপরের মুখের দিকে তাকালো। ফোনের ওপাশ থেকে ইধার মা বললেন, জি, হিন্দুরা বলে, আর আমি হিন্দুই। তিনি কাঁপা কণ্ঠে বললেন, আর ইধা? আমি হিন্দু হলে ইধাও হিন্দু হবে, স্বাভাবিক। আপনি এতদিন জানতেন না? চারপাশে ঝাপসা দেখছেন শারমিন আক্তার। কিছু বলার শক্তিও যেন হারিয়ে ফেলেছেন তিনি। ফোনটা রেখে ছুটে আসেন নিজের ঘরে। মাইশা পেছন থেকে ডাকলেও তিনি শুনলেন না। বাসায় এসে রুজাইনকে ডাকতে শুরু করে। ডাকতে ডাকতে মুহূর্তেই জ্ঞান হারান শারমিন আক্তার। জ্ঞান ফিরলে রুজাইনকে পাশে দেখেই তিনি বললেন, ইধা হিন্দু? এটা জানিস তুই? আশামণি চেঁচিয়ে বললেন, কি বলছো ভাবি? সত্যি বলছি। এতদিন ভাবতাম এই মেয়ের পরিচয় ঠিক নেই, এখন দেখছি জাতেরও ঠিক নেই। রুজাইন বলল। ইধাকে নিয়ে ওসব বলো না, হিন্দু ও ঠিকই, কিন্তু মানুষ তো। শারমিন আক্তার শোয়া থেকে উঠে বললেন, মুসলিম ধর্মে মেয়ের অভাব পড়েছে যে হিন্দু মেয়েকে পছন্দ করতে গেলি? ও হিন্দু সেটা না জেনেও তোমার সমস্যা ছিল। এখন আরো বেশি সমস্যা। এটা কোনোভাবেই সম্ভব না। তুমি এসব বলে আমাকে আরো বেশি উত্তেজিত করে তুলছো আম্মু। উত্তেজিত তুই হচ্ছিস, তামাশাও করবি তুই, উত্তেজিতও তুই হবি।
আমি ভালোবেসেছি, এটা কোনো তামাশা না। যখন বেসেছি তখন আমিও জানতাম না ও হিন্দু। জানার পরেও আমি সরে যাইনি, কারণ আমি সত্যিকারের ভালোবাসি। আর এমন একটা দিন আসবে এই নিয়ে আগে থেকেই প্রস্তুত ছিলাম আমি। তাই কি প্রস্তুতি নিয়েছিস শুনি? সব ছেড়ে ইধার পাশে থাকার। কথাটা শুনে থমকে গেলেন শারমিন আক্তার। রুজাইন চলে যেতে চাইলে তিনি বললেন, ইধা কি পারবে ওর ধর্ম ত্যাগ করে তোকে বেছে নিতে? পেছনে ফিরে রুজাইন বলল, আম্মু, পারবে ইধা? আমি ওকে এমন কোনো শর্ত দেব না বলেছিলাম। পরিস্থিতি এখন আগের মতো নেই। তুই ওর জন্য আমাদেরও ত্যাগ করতে রাজি, কিন্তু ও ধর্ম ত্যাগ করতে পারবে না। আশামণি বললেন, কি বলছো ভাবি? মুসলমান হয়েও লাভ কি? মান সম্মান কিছু থাকবে আমাদের? তুমি অত ভেবো না। আমি আমার ছেলেকে বলছি, ইধা ধর্ম ত্যাগ করতে রাজি হলে আমি আগাবো ওদের বিষয়। এই বলে তিনি ফিরে যান রুমে। রুজাইনের কপালে পড়ে চিন্তার ভাঁজ। ওর পরিবার যে রাজি হওয়ার জন্য কোনো অপশান দেবে এটাও ওর মানতে কষ্ট হচ্ছে। কিন্তু ইধা, ওকে এই কথা কিভাবে বলবে রুজাইন? রুজাইন রুমে এসে ফোন হাতে নাই। ইধার অনেক ফোন কল এসেছে, কোলাহলে শোনা যায়নি। রুজাইন ফোন কল দিতেই রিসিভ করলো ইধা। ও ব্যস্ত হয়ে বলল, আন্টি সব জেনে গেছেন আমি হিন্দু, সেটাও। উনি কি বললেন তোমায়? এখানে এসে জ্ঞান হারিয়েছিলেন। বলো কি? অনেক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমায় বলল, তুমি আমার জন্য ধর্ম ত্যাগ করতে পারবে কিনা। এই কথা শুনে নিশ্চুপ হয়ে যায় ইধা। রুজাইন সময় না নিয়েই বলল, এটা আম্মুর কথা, আমার নয়। এমনটা আমি বলছিও না। ধর্ম ত্যাগ করলে আমায় মেনে নেবেন তিনি? এমনটা বলেছেন। আবারও নিশ্চুপ ইধা। রুজাইন বলল, ও সব ভেবো না, যেমন চলছে চলতে দাও। সব অবস্থায় আমি তোমার সাথে আছি। বাসাটা চেঞ্জ করো, তোমার মাকে আনো, প্রয়োজনে তাকে সাক্ষী রেখে বিয়ে করে নেব আমরা। আমি তোমার জন্য ফ্যামিলি আর ক্যারিয়ার কেন, জীবন ত্যাগ করতেও সর্বদা প্রস্তুত। ভাবি তুমি এটা কি করছো? আশামণির কথা শুনে শারমিন আক্তার বললেন, কি করছি? ওই মেয়ে আমাদের রুজানের যোগ্য, তুমি বলো। তুমি অত ভেবো না। আমি ভাববো না। দেখো না কি হয়। ধর্ম ত্যাগ করা কোনো সহজ বিষয় না। ইধা যদি আসলেই এটা করে তবে বুঝতে হবে ও সত্যিকার অর্থে ভালোবাসে রুজাইনকে। আশামণি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। বুঝতে পারছেন না কি চলছে শারমিন আক্তারের মনে। ইধাকে ও ছোট কাকা ফোন কল করেছিল। কান্নাকাটির জন্যে কথা ইধা বলতে পারছিল না। তিনি এই কান্নার কারণ জানতে চাইলে ইধা সংকোচ ফেলে তাকে সব খুলে বলে। তিনিও বিষয়টা সহজভাবেই নেন। তিনি বললেন, এই কয়দিনই ছোট তোকে এতটা ভালোবেসে ফেললো, আমার জন্য সব ছাড়তে রাজিও। আর তুই? আমি না কি করব বুঝতে পারছি না। ওর মায়ের ডিমান্ড আমি মুসলিম হই, কিন্তু ও আমাকে জোর করছে না। প্রয়োজনে পরিবার ছাড়বে। তিনি একটু থেমে বললেন, আমার মনে হয় তোর সেটাই করা উচিত। ইধা অবাক হয়ে বলল, কাকা, সারা জীবন দুঃখ পেয়েছিস, এই ছেলে তোকে সুখী রাখলে ওর জন্য স্যাক্রিফাইস তো করতেই হবে। কিন্তু মা আর পরিবার? দিদিকে আমি সামলে নেব। আর কোনো পরিবারের কথা বলছিস যারা আজীবন তোকে দুঃখ দিয়েছে তারা? এই যে বাড়ি ছাড়া হয়ে আছিস তুই, কোনো খোঁজ নেওয়ার চেষ্টাও করেছেন? ইধা একটু থেমে বলল, ওর মায়ায় এতটা জড়িয়ে গেলাম আমি। আসলে কখনো এত ভালোবাসা পাইনি তো, তাই হাতছাড়াও করতে পারছি না। তাই বলছি সুখে থাক ওকে নিয়ে। বলছো? বলছি এমন কত কেউই আছে ধর্ম আর ভালোবাসার মধ্যে ভালোবাসাকে বেছে নিয়েছে। রোজাইন তো অনেক করেছে তোর জন্য, তুই না হয় এটা কর। কাকার সঙ্গে কথা শেষ করে রুজাইনকে ফোন কল দেয় ইধা। ইধার ফোন কল পেয়ে রুজাইন রিসিভ করে বলল, ইধা, ঠিক আছো তুমি? তুমি? আছি, মনোবল শক্ত রাখো। খুব তাড়াতাড়ি বাসা ঠিক করে নেব আমি। তোমার মাকে এনে বিয়েতে রাজি করাও। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? এই, তুমি আমায় ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে না তো? ইধা হেসে বলল, না। হাসছো? হাসা বারণ। তা নয়, দুঃখের মুহূর্ত চলছে তাই আর কি। সুখের মুহূর্তে পরিণত হবে এখন। বলো। আমি মুসলিম হতে চাই। এ কথা নিজের কানে শুনেও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে রুজাইনের। ও বলল, কি বলছো? তোমার জন্য ধর্ম ত্যাগ করতে প্রস্তুত আমি। প্রেসারে পড়ে এমন সিদ্ধান্ত নিয়েছো? মন থেকে। তোমার মা? কাকা ম্যানেজ করবে, তিনি সব জানেন। রুজাইনের খুশি আর দেখে কি, সে প্রায় লাফ দিয়ে উঠে বলল, তবে আমি বিয়েটাই সেরে ফেলবো। ইধাও হেসে বলল, ইস, পিচ্চি ছেলের বিয়ের শখ। বিয়েটা হোক, পিচ্ছি কিনা দেখিয়ে দেব। মানে? পরে বোঝাবো, আম্মুকে এটা জানিয়ে আসি।
রুজাইনের মায়ের কাছে এসে এটা বলতেই তার মুখে হাসি ফুটল। তিনি বললেন, সত্যি ইধা মুসলিম হবে? হ্যাঁ আম্মু, আর ওর মাও রাজি? এখনো জানাইনি, মা রাজি হয়ে যাবে এটা শিওর থাকো। এইবার তো ইধাকে আর বাসা ছাড়তে হবে না। না, ও যেহেতু মুসলিম হতেই চাচ্ছে, কার্যক্রম শুরু করে দেই। না মানে মুসলিম হলে অন্তত কাবিনটা সেটে রাখি। বিয়ে শাদির অনুষ্ঠান না হয় পরেই হবে, তখন আব্বুকে জানিও। এখনই কিছু না, আমিও নিজের পায়ে দাঁড়াই। আশামণি বললেন, বাহ, এত দূর ভেবে ফেলেছো? ও ধর্ম ত্যাগ করছে আমার জন্য, এটা কি বড় কিছু নয়? আমারও ওকে সম্পর্কটা নিয়ে নিশ্চিত করা উচিত। আশামণিকে কিছু বলতে না দিয়ে শারমিন আক্তার বললেন, একদম। তুই ইধাকে ডাক। কেন? ডাক না। ইধাকে ফোন কল দিয়ে ডেকে আনা হয়। ওর সঙ্গে আসে মাইশা। দুজনে নিশ্চুপভাবে দাঁড়িয়ে রয়েছে। শারমিন আক্তার ইধার সামনে এসে বললেন, হাতটা দাও দেখি। ভয়ে ভয়ে ইধা তার দিকে হাত বাড়িয়ে দিল। তিনি ইধার আঙুলে একটি সোনার রিং পরিয়ে বললেন, আজ থেকে রুজাইনের হবু বউ তুমি। এ কথা শুনতেই ইধার চোখে পানি চলে আসে। মাইশা ওকে বলল, কি দেখছিস ওভাবে? সালাম জানা হবু শাশুড়ি মাকে। ইধা সালাম করতে যাবে তখনই তিনি বাধা দিয়ে বললেন, তার প্রয়োজন নেই। আজ থেকে তোমার স্থান আমার বুকে, কারণ রুজাইনের স্থানও সেটা। তোমার এই সিদ্ধান্তে আমার রাগ সব চলে গেছে। তুমি রুজাইনের যোগ্য। এই বলে ইধাকে কাছে টেনে নিলেন তিনি। রুজাইনের দিকে চোখ যায় ইধার। ওর চোখও ছলছলে। সত্যি ওর মতন একটা মানুষ জীবনে পেয়ে ইধা ধন্য। রুমে এসে ইধা উত্তেজিত হয়ে বলল, মাইশা, মাইশা, আমি মনে হয় খুশিতে ভেসেই যাব। ইধার কথা শুনে মাইশা বলল, কোথায়? প্রেমের সাগরে সত্যি আমার জীবনে এত আনন্দ এসছে। সত্যি এসেছে। আমার তো এটা ভেবেই আনন্দ পাচ্ছে। আমরা আত্মীয় হয়ে যাব, সব সময় একে অপরের সঙ্গী হয়ে থাকবো। মাইশাকে জড়িয়ে ধরে ইধা বলল, আসলেই তুমি আমার প্রথম ভালোবাসা, তোকেও আমার কোনোদিন হারাতে হবে না এখন। নিজেদের এই সুখের মুহূর্তটাকে আরও রাঙিয়ে তুলতে বেড়াতে আসে রুজাইন ও ইধা। পতেঙ্গা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে ইধা। রুজাইনের কাঁধে মাথা রেখে উপভোগ করছে ঢেউয়ের সৌন্দর্য। মাঝে মধ্যে ডান হাতের আঙুলে থাকা আংটিটা সামনে এনে দেখছে ইধা। ওর এইরূপ কাণ্ড দেখে রুজাইন হেসে বলল, মনে হচ্ছে রিংটা তোমার বেশ পছন্দ হয়েছে, একটু পরপর দেখছো। সুন্দর, তবে এটা তোমার আম্মু আমায় দিয়েছে, বিশ্বাস করতে কষ্ট হয়, তাই আর কি বারবার দেখি। জানো, আম্মু আমার হবু বউয়ের জন্যই এটা বানিয়ে রেখেছে। প্রথম দেখায় দেবে বলে ঠিক করেছে, আর সেটা তোমাকেই দিল। সব কেমন যেন কল্পনা মনে হচ্ছে। এসব সত্যি ঘটছে ম্যাডাম। এখন তুমি তোমার মাকে আসতে বলো একদিন। ছোট কাকা মাকে ফোন কল দেবেন বলেছেন। বিষয়টা ছোট না, বুঝিয়ে বলতে হবে। ছোট কাকা নিজেও এত সহজে রাজি হবেন না আমি ভাব। উনি যখন রাজি হয়েছেন, তোমার মাও হবেন। তারা দাও। দিব। ইধার হাতটা শক্ত করে ধরে রুজাইন বলল, তারা দাও, আর তাড়াতাড়ি আমার বিবিচান হয়ে যাও। কটা দিন কেটে যায়। মধুর সময় পার করে রুজাইন ও ইধা। কিন্তু গতকাল থেকে ইধার আচরণে কেমন যেন পরিবর্তন লক্ষ্য করছে রুজাইন। কথা কম বলছে রুজাইনের সঙ্গে, ব্যস্ততা দেখাচ্ছে ও। আর তাই আজ রুজাইন ফোন কল দিয়ে কোনো কথা না বলে জিজ্ঞাসা করলো, কি হলো তোমার? ইগনোর কেন করছো তুমি? ইধার কাছে কোনো সাড়া না পেয়ে রুজাইন বলল, কিছু তো বলো। ইধা শান্ত স্বরে বলল, আমি দুঃখিত, তোমার সঙ্গে সম্পর্ক রাখাটা আমার পক্ষে সম্ভব নয়। রুজাইন হেসে বলল, মজা নিচ্ছ? এই বিষয়ে তোমার সঙ্গে মজা করব এটা ভেবেছে কিভাবে? এবার চিন্তিত হয় রুজাইন। ও বলল, কি বলতে চাচ্ছ? এটা ভেবেছো কিভাবে? আমার মা সম্পর্কটা মানতে নারাজ। তিনি আমার চোখ খুলে দিয়েছেন। সবার উপরে ধর্ম, আমি কেন এটা ত্যাগ করব? রুজাইন একটু সময় নিয়ে বলল, ওকে ফাইন, করো না ত্যাগ। আমি আগেও বলেছি তোমাকে, এটা আমার জন্য কোনো সমস্যা নয়। তারপরেও সম্ভব নয়। কেন? উনি চায় না আমি মুসলিম কোনো ছেলেকে বিয়ে করি, আর আমার মাকে কষ্ট দিয়ে এটা আমি কিছুতেই করতে পারি না। রুজাইন অবাক হয়ে বলল, কি সব বলছো তুমি? আমি তোমার জন্য সব ত্যাগ করছি, আর তুমি কিনা এটা একটা অজুহাত দেখাচ্ছ। তোমার কাছে অজুহাত হতে পারে, কিন্তু আমার কাছে আমার মা সব। যখন কেউ ছিল না পাশে, তিনিই আমাকে আগলে রেখেছেন। নিজের বাড়িতে বুয়ার মতো থেকেছেন আমাকে ভালো রাখার জন্য। সেই মাকে আমি কিভাবে কষ্ট দিই বলো? আর আমি তোমার ভালোবাসা ইধা। ক্ষণিকের হয়তো, না হয় এত সহজে তোমাকে ছাড়ার সিদ্ধান্ত নিতে পারতাম না।
আমার মাকে আমি কষ্ট দিতে পারবো না। তুমিও তোমার মায়ের কথা শোনো। আমি মুসলিম না হলে তিনিও নারাজ হবেন। তার চেয়ে বরং আমরা নিজেদের মতোই থাকি। ইধা, ফোনের লাইন কেটে দেয় ও। রোজাই নিজের জায়গায় বসে থাকে শক্ত হয়ে। কি হচ্ছে এসব? ইধার সামনে বসে আছেন শারমিন আক্তার। সাদ্দামের মা অসুস্থ, ও বাড়িতে সবাই গেছে। ইধা এখানে একা আছে তিনি জানতেন, তাই তিনি এসেছেন ইধার সঙ্গে কথা বলতে। ইধা বুঝতে পেরেছে গুরুত্বপূর্ণ কোনো কথা তিনি বলবেন, তাই বোনের অসুস্থতার কথা জেনে ওখানে না গিয়ে আগে এখানেই এসেছেন। তবে যে এই গুরুত্বপূর্ণ কথা ইধার জীবনটা উলটপালট করে দেবে ভাবেনিও। ইধা বলল, আমি চা করে আনি। বসো তুমি, আমার বোনের কাছে যেতে হবে। তার আগে তোমার সঙ্গে কিছু কথা ছিল। বলুন আন্টি। রুজাইনের বাবা কথা বলতে চান তোমার সঙ্গে। ইধা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকেন তার দিকে। তিনি আর কিছু না বলে ফোনটা এগিয়ে দিলেন ইধার দিকে। রিং বাজছিল। ইধা হাতে নিতেই ওপাশ থেকে রিসিভ করা হয়। রুজাইনের বাবা হ্যালো বলতেই ইধা বলল, সালাম আঙ্কেল। ওপাশ থেকে ব্যঙ্গ সুরে রমজিত শাহ বললেন, এভাবে সালাম জানায় না। অবশ্য তুমি জানাবেও কিভাবে? হিন্দু তুমি, তাই তোমরা যেভাবে বলো সেভাবেই বলো না। ইধা নিশ্চুপ হয়ে যায়। রমজিত শাহ বললেন, শারমিন আমায় কিছু না জানালেও আশামণি সব জানিয়েছে। আমি শারমিনের উপরে খুবই হতাশ। ওর উপরে ভরসা করে ছেলেটাকে ওখানে রেখেছি, নতুবা আমার কাছে নিয়ে আসতাম। এই দিন দেখার জন্য আমি বিদেশে এত কষ্ট করেছি। ইধা এবার সবটা বুঝতে পারে। রমজিত শাহ সব জেনে ক্ষেপে আছেন। এই মুহূর্তে ও কি বলবে বুঝতে না পেরে নিশ্চুপই থাকে। এতে রমজিত শাহ আরও ক্ষিপ্ত হলেন। তিনি বললেন, এই মেয়ে, কিছু কেন বলছো না তুমি? শারমিন আক্তারের দিকে অসহায় দৃষ্টিতে তাকায় ইধা। তিনি মুখটা ঘুরিয়ে নিলেন। রমজিত শাহ বললেন, যা বলবো সব কানের বাইরে রেখে আমার ছেলেকে বসে নিয়ে নেবে, এটাই প্ল্যান তোমার, তাই না? এইবার মুখ খুলল ইধা। ও বলল, এমন কিছু না আঙ্কেল। তবে কেমন কিছু? আমি ভাবতেও পারছি না রুজাইন এসব করেছে, আর ওর মাও কি সাহায্য করেছে। তার কর্কশ কণ্ঠ শুনে ইধা বলল, প্লিজ আপনি উত্তেজিত হবেন না। উত্তেজিত আমি হচ্ছি না, তবে হতে বেশিক্ষণ লাগবে না। আমাকে তুমি চেনো না মেয়ে? ইধা আবারও নিশ্চুপ। রমজিত শাহ বললেন, রুজাইনের এরূপ কর্মকাণ্ডের জন্য ওকে আমি তেজ্যপুত্র করব, আর ওর মাকে তালাক দেব আমি। তোমরা যেদিকে খুশি চলে যেতে পারো। আঙ্কেল, সেটাই করব আমি। আল্লাহের পবিত্র স্থানে ওকে শপথ করলাম। এত দূর থেকে এত কষ্ট করে এই দিন আমি দেখতে চাই না। চাই না আমার ছেলে অন্য ধর্মের মেয়েকে বিয়ে করে নিক। এইবার তুমি যা খুশি তা করতে পারো। কিন্তু আঙ্কেল, আমি মুসলিম হব বলেছি। নাটক কম করো, ওসব তোমার অভিনয়। তাছাড়া হলেও তোমার কোনো জাত বংশ ঠিক আছে, আমি বলতে বাধ্য হচ্ছি তোমার বাবারও ঠিক নেই। আঙ্কেল, শোনো, তোমাকে আমি বেশি সময় দেব না। যত তাড়াতাড়ি পারো ছাড়ো রোজাইনকে, নাহলে আমি যা বলছি তা তো করবই। আর তোমাদের কাউকে শান্তিতে থাকতে দেব না, মনে রেখো। রমজিত শাহ ফোন রাখলে ইধা অস্থির হয়ে বলল, আঙ্কেল এসব কি বলছেন? শারমিন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বললেন, আশা সবটা তাকে বলে দিয়েছে। আমাকে ফোন কলে খুব বকছেন, অকথ্য ভাষায় গালাগালি করছেন। আমার একটা কথাও বোঝার চেষ্টা করেননি। এই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। ইধা তার পাশে বসে বলল, প্লিজ কাঁদবেন না। ভাঙা গলায় তিনি বললেন, তবে কি করব বলতে পারো? আমাকে তালাক দেবে বলছেন তিনি। ইধা নিশ্চুপ। তিনি বললেন, বিয়ের অনেক বছর পর রুজাইন আমার কোল আলো করে এসেছিল। এত বছরও যখন বাচ্চা হচ্ছিল না, অনেকেই তাকে বলেছেন আমায় তালাক দিতে। তার একটাই কথা ছিল বাচ্চা দত্তক নেবেন, তাও আমায় ছাড়বেন না। দ্বিতীয় বিয়ে করতেও তিনি রাজি ছিলেন না, আমি কষ্ট পাবো তাই। আমার শাশুড়ি কথা বন্ধ করে দিয়েছিলেন, তারপরেও আমায় ছাড়েনি। অথচ আজ তোমাদের জন্য সেই মানুষটাকে হারাতে বসেছি আমি। আন্টি, ওনার কথা শুনে মনে হচ্ছে না কতটা সিরিয়াস। শপথ করেছেন, আর উনি এক কথার মানুষ। এর নড়চড় হবে না জানি আমি। তিনি আবারও বলতে শুরু করলেন, তোমার তো আর আমার জন্য স্যাক্রিফাইস করবে না। আমার এত বছরের সংসার নষ্ট হবে, এই সাথে যে রুজাইনের ফিউচার নষ্ট হবে, এটা ভেবেছ? ইধা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় তার দিকে। তিনি বললেন, বাবার টাকার জোরে চলে যাচ্ছে ও, কিন্তু যখন সেই টাকার জোর থাকবে না তখন কি করবে? ত্যায্য পুত্ররা বাবার কিছুই পায় না। এখনও ওর পড়াশুনো শেষ হয়নি। এসব জানাজানি হলে
তোমার টিউশনি তো যাবেই, রুজায়নও কোনো টিউশনি পাবে না, কারণ বাবার নামে পাওয়ার সম্মানটাই যে থাকবে না। তোমাকে আমাকে